এক একটা জেনারেশন বদল হয়ে যায়, এক একটা সময় বদল হয়ে যায়। ফলে আজকে যদি কেউ একটা চার্টার তৈরিও করে, এই চার্টারটাকে টিকিয়ে রাখার জন্য সেই চার্টারের মতো করে রাষ্ট্র সরকার ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনা করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা উচিত, সেই প্রক্রিয়া করার কোনো প্র্যাকটিস বাংলাদেশে কখনো হয় নাই। বাংলাদেশে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র ছিল। সেই সময়ও কিন্তু বক্তৃতাতে যারা বাংলাদেশ তৈরি করেছিলেন তারা বলেছিলেন এই রাষ্ট্রের মূলনীতি কখনো বদলানো যাবে না। তারপরে যখন 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে এরশাদের পতনের পর, তিন জোট একটা চার্টারই তো তৈরি করেছিল, তিন জোটের রূপরেখা। সেই হুম। রূপরেখা তিন জোট তো মানেনি নাই, উল্টা তারা সেই তিন জোট ভেঙে একাধিক জোট তৈরি করেছেন। যে স্বৈরতন্ত্রকে বিদায় করার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে, নূর হোসেন থেকে শুরু করে সেলিম, দেলোয়ার, জিহাদ, অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে, শহীদ ডাক্তার মিলন, সেই রূপরেখা তো কোনো দলই ঠিক মতো পালন করেন নাই। এবং পালন করেন নাই বলেই পরে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখা দিল। সেই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে সেই তত্ত্বাবধায়ক সরকারের যে নীতিমালা সেটাও দলগুলি মানতে চাইলো না। একটি দল সেটা বাতিল করে দিল, আরেকটি দল সেটাকে ম্যানিপুলেট করতে চাইলো বলে 111-এর মতো পরিস্থিতি তৈরি হলো। ফলে রূপরেখা তৈরি করা বা এইসব চার্টার তৈরি করা বা যে কোনো কিছু তৈরি করা, এটা সব নির্ভর করে হচ্ছে এগুলি যারা মেনে চলবেন তাদের নৈতিক অবস্থান এবং তাদের নৈতিক সততা দৃঢ়তার উপরে। আমাদের নিজেদের মোরাল যদি হাই না হয়, আমাদের নৈতিক অবস্থান যদি সেই রকম দ্বিধাহীন এবং আপোষহীন না হয়, আমরা যদি রাজনীতির প্রশ্নে সকালে এক কথা বিকালে এক কথা বলতে থাকি, তাহলে এইসব চার্টার করেন আর যাই করেন সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকর হবে না। তাই আমার কাছে মনে হয় যে মোটা দাগে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যেখানে কখনোই বাংলাদেশে স্বৈরতন্ত্রকে মেনে নেওয়া হবে না, এরকম একটা জায়গায় থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে গণতন্ত্রকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ভোট কখনো জালিয়াতি করা, বিকৃত করা এই কাজগুলি করা যাবে না। প্রতিপক্ষকে কখনোই শক্তি দিয়ে দমন নয়, বরং রাজনৈতিক কৌশল, বিদ্যা, বুদ্ধি এইসব দিয়ে দমন করা হবে। এরকম একটা চিন্তার মধ্যে এসে যদি সবাই রাজনীতি করতেন, তাহলে কিন্তু এই চার্টার, এই এত কিছু কিছুরই প্রয়োজন হতো না। কেননা আমরা যদি একজন আরেকজনের কাছ থেকে নিরাপদ থাকি, তাহলে কিন্তু আমাদের আইন করে নিরাপদ থাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই অবিশ্বাস কেন তৈরি হয়েছে? অবিশ্বাস তৈরি হয়েছে কারণ যারা গণতন্ত্র, ভোটের অধিকারের কথা বলেছেন, তারা এসে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। যারা নিরাপত্তার কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, তারা মানবাধিকারের লঙ্ঘন করে এমন একটা বাহিনী তৈরি করেছেন যে বাহিনীর নাম বদল হবে নাকি, পোশাক বদল হবে নাকি, এইসব নিয়ে এখন আমাদের সময় কাটাতে হচ্ছে। তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যারা নেতৃত্ব দেবেন ভবিষ্যতে, তাদের নৈতিক অবস্থান উন্নত করার জন্য যে জায়গাগুলি শক্ত করা দরকার সেটি খুব জরুরি। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থা। এই দুটিকে আমরা এমন ভাবে দলীয়করণ করেছি এবং এক ধরনের বাধাগ্রস্ত করেছি যে মানুষ নির্বাচন কমিশনকে বিশ্বাস করে না এবং বিচার ব্যবস্থাকেও ঠিকমতো আস্থা রাখে না, এবং তারা মনে করে যে সেইখানে দলীয়করণ হয়েছে। এই জায়গাগুলি, এই প্রতিষ্ঠানগুলিকে যত দ্রুত সম্ভব মেরামত না করলে, ভবিষ্যতে যদি এই চার্টার থাকেও, ধরেন এই চার্টারটা কেউ মানছে না, না মানলে কি করবে জনগণ? আবার রাস্তায় নেমে আন্দোলন করবে? তা তো নয়, আদালতে যাবে, গিয়ে বলবে যে এই যে চার্টারে তারা স্বাক্ষর করেছিল, তারা মেনেছিল, আদালত বিচার করেন। এখন যদি অতীতের মতোই এই প্রতিষ্ঠানগুলি যদি বিতর্কিত হয়ে থাকে বা এই অবস্থাতেই থাকে, তাহলে কিন্তু এই চার্টার যখন আবার কেউ মানবে না, তখন তো কোথাও গিয়ে আবার বিচার পাওয়া যাবে না। তাই আমি মনে করি যে রাষ্ট্র যেভাবে, আধুনিক রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, এটা কিন্তু সারা দুনিয়াতে হচ্ছে। আমরা যদি আধুনিক রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন সেটা মেনে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে এত চার্টার, এত বার্টার, এত আপোষ, এত মীমাংসা, এত ঐকমত্য কিছুর দরকার নাই। সারা পৃথিবী একটা সিভিলাইজড আচরণ করতে অভ্যস্ত হয়েছে। আপনি ইউরোপে গেলে দেখবেন বর্ডার তো আসলে নাই এক অর্থে, কিন্তু পাসপোর্ট তো আছে, চেকিংও আছে, সবই আছে, কিন্তু বর্ডার নাই। কেন? কারণ তারা আইন কানুন এমন ভাবে করেছে যে সেইখানে আইন লঙ্ঘন করে টিকে থাকা যায় না। আমরা যদি সেই একই সিভিলাইজড জায়গাতে আমরা তাদেরকে পোশাক বানিয়ে পাঠাতে পারি, বাড়ি কেনার সময় এখানে বাড়ি কিনতে পারি, আমরা যদি বেড়াতে গেলে ওইখানে বেড়াতে যেতে পারি, বাচ্চা কাচ্চা পড়াতে পারি, চুরির টাকায় হোক আর যেমনি হোক সেইখানে, তাহলে ওদের আচরণটা শুধু শিখতে পারি না? এটা তো অবিশ্বাস্য। এমনকি যারা বিদেশ থেকে এই যে নানান ধরনের মন্ত্রণা দেন, এটা করো সেটা করো, দেখিয়ে দাও, করিয়ে দাও, যারা বলেন, এরা তো ওই দেশে আছেন, ওই দেশগুলি যেভাবে চলে সেই পরামর্শ কি তারা আমাদের এখানে দেন? তারা কি বলেন যে আহ, নিউ ইয়র্কে যেভাবে চলে, প্যারিসে যেভাবে চলে, দুবাইতে যেভাবে চলে, লন্ডনে যেভাবে চলে, আসেন আমরা সেইভাবে চলি? এটা তো তারা কেউ বলেন না। তারা নিজেরা নিজেরা বসে ওইখান থেকে নির্দেশাবলী দেন। যতক্ষণ পর্যন্ত এই যে নিজের হাতে সবকিছু তুলে নেওয়া, নিজের মতো করে সবকিছু করতে চাওয়া, এটা থেকে আমরা বেরোতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা একটা
বৈষম্যহীন, সকলের জন্য সমান সুযোগ আছে এবং সকলে সুবিচার পাবে এমন একটা রাষ্ট্র তৈরি করতে পারবো না। যে রাষ্ট্র অপরাধী এবং অপরাধের শিকার অর্থাৎ ভিকটিম এবং পারপিট্রেটর দুই পক্ষকেই বৈষম্যহীনভাবে সমান সুযোগ দিয়ে বিচার আচার করে, সেই রাষ্ট্রই রাষ্ট্র। কিন্তু যখনই রাষ্ট্র একজনের পক্ষে গিয়ে আরেকজনের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, তখন সে রাষ্ট্র না। অপরাধীরও কিন্তু অধিকার আছে, তাই না? জেলখানায় গেলে তার কিছু অধিকার আছে। অপরাধীর অধিকারকেও নিশ্চিত করতে হবে, যিনি অপরাধের শিকার হয়েছেন তার বিচারের অধিকারকেও নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে আমরা সেই জায়গাতে দেখতে চাই। আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন এই মুহূর্তে, তাদের অধিকাংশই বিদেশে শিক্ষিত, তাদের বিদেশি ডিগ্রি আছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের উচ্চতম শিক্ষা পেয়েছেন। তাহলে এই ধরনের মানুষদের পক্ষে কেন এইরকম একটি রাষ্ট্র তৈরি করে দিয়ে যাওয়া সম্ভব হবে না, যেটি সারা দুনিয়াতে চলছে? আমি এটাই শুধু বলতে চাই যে এত কিছু করার দরকার নাই। পৃথিবীতে বহু রাষ্ট্র আছেন, তারা এই কাজগুলি করছেন। আমরা তাদের মতো করে এই দেশটাকে চালাতে চাইলে কিন্তু পারি। এটার জন্য যেটা দরকার, ত্যাগ স্বীকারের মানসিকতা। যদি প্রত্যেকেই ভাবেন যে আগামী সরকারের মধ্যে থেকে আমি এই কাজটা করব, আমি নির্বাচনে জিতলে তারপরে করব, তাহলে এটা সম্ভব হবে না। যিনি ছেড়ে দিতে পারবেন তিনি বিজয়ী হবেন। যিনি ছেড়ে দিতে পারবেন না, তিনি ঐকমত্যের আসলে জায়গাতে কাটা হয়ে দেখা দিবেন। কারণ ব্যক্তিগত এজেন্ডা থাকলে কখনো ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় না। যদি আপনার ব্যক্তিগত এজেন্ডা থাকে, যদি আপনি এখন থেকে দিন কষতে থাকেন, টাইম গুনতে থাকেন যে নির্বাচনের কতদিন আগে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে যাব, যার মনের মধ্যে এই চিন্তা আছে, নির্বাচন করার চিন্তা আছে, তার পক্ষে ঐকমত্য তৈরি করা সম্ভব না।